আজকে আমরা অষ্টম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে রাসায়নিক বিক্রিয়া এবং তার রাসায়নিক বিক্রিয়ার যে প্রভাবগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে রাসায়নিক বিক্রিয়া কি। ভালো করে দেখো, আমি প্রথমে আগে রিয়াকশনটা লিখি বা কোনো একটা বিক্রিয়া লিখি, তাহলে ভালো বোঝা যাবে। যেমন আমি কি লিখলাম, H2 লিখলাম। এখানে কি হলো, অক্সিজেন যদি দেওয়া হয় তাহলে কি তৈরি করবে, H2O তৈরি করলো। তাহলে এখানে কতগুলো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন দুটো আছে, এখানে অ্যাকশন এক ব্যালেন্সটা করে ফেলি। দেখো আরেকটা বিক্রিয়া ধরবো, CaCO3, এখানে কী তৈরি করবে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। দেখলে দুটো বিক্রিয়া, এ একটা বিক্রিয়া, এ একটা বিক্রিয়া। খেয়াল রাখবে তাহলে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি, তাহলে যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের আণবিক গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগ তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, রাসায়নিক বিক্রিয়া বলবো। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো এখানে কটা আছে, ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ আছে, এখানে কি আছে, দুটো যৌগ, দেখো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এই দুটো কি হলো, তাহলে এক বা একাধিক পদার্থের আণবিক গঠন পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক যৌগ তৈরি হয়। দেখো এখানে কতগুলো তৈরি হয়েছে, দুটো যৌগ তৈরি হয়েছে, এখানে একটা যৌগ তৈরি হয়েছে, তাই তো? তাহলে দেখো এখানে যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হলো বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, তাহলে এই যে এটার সাথে তুমি এর কোনো মিল পাবে না। এখানে কি ক্যালসিয়াম কার্বনেট ছিল, এটা থেকে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগ দুটো যৌগ তৈরি করেছে, এটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে, তাই তো? তাহলে এক্ষেত্রেও তাই, দেখো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করেছে, জল তৈরি করেছে। তাহলে জলের সাথে তুমি হাইড্রোজেন আর অক্সিজেনের সাথে মিল পাবে না। তাহলে এর যে রাসায়নিক গঠন আর এইগুলোর যে রাসায়নিক গঠন থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এই ধরনের বিক্রিয়াকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলবো। রাসায়নিক বিক্রিয়া আরও অনেক ধরনের বিক্রিয়া আছে, আমরা সেই সমস্ত রাসায়নিক বিক্রিয়া ধীরে ধীরে আমরা যাবো। আরেকটা কি খেয়াল রাখবে, তাহলে এই যে যারা অংশগ্রহণ করলো রাসায়নিক বিক্রিয়ায়, তাহলে এই যে এটা কি অ্যারো বা তীর চিহ্ন, তাহলে এই তীর চিহ্নের আগে যেগুলো আছে, এই যে লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, তাহলে বা এই যে এই অ্যারো বা তীর চিহ্নের আগে যেগুলো আছে হাইড্রোজেন অক্সিজেন, তাহলে এগুলোকে বলবো আমরা কি, বিক্রিয়ক বলা হয়। এগুলোকে আমরা বিক্রিয়ক বলবো, ইংরেজিতে বলা হয় রিঅ্যাক্ট্যান্টস। রিঅ্যাক্ট্যান্ট যদি একটা থাকে রিঅ্যাক্ট্যান্ট, তাহলে রিঅ্যাক্ট্যান্ট যদি অনেকগুলো থাকে তাহলে আমরা লাগাবো একটা রিঅ্যাক্ট্যান্টস। আর যেগুলো তৈরি হয় তাহলে সেগুলোকে আমরা কি বলবো, এই যে তাহলে অর্থাৎ অ্যারোর মাথায় মানে তীর চিহ্নের সামনে যেগুলো আছে সেগুলোকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ বলবো, বা এগুলোকে আমরা বলবো প্রোডাক্টস। বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া আছে, তাহলে এই ধরনের রাসায়নিক বিক্রিয়া হতে গেলে তাহলে আমাকে বাইরে থেকে কিছু না কিছু দিতে হয়, মানে প্রভাবক লাগে, কী দিলে এই রাসায়নিক বিক্রিয়া হবে আর কি কী লাগবে। শুধু দিলেই তো হবে না, মিশালেই তো হবে না, তাহলে রাসায়নিক বিক্রিয়া যে হবে তার কোনো মানে নেই। তাহলে আমার কী করতে হবে, বাইরে থেকে এমন কিছু দিতে হবে যার ফলে রাসায়নিক বিক্রিয়া কী হয়, স্টার্ট হয় বা শুরু হয়। সেই ধরনের প্রভাবগুলো আমরা দেখবো। কী প্রভাবক বললাম, কী প্রভাবক আছে, দেখো কী লিখেছে, হিট বা তাপ, আলো বা লাইট, চাপ বা প্রেশার, দ্রাবক বা সলভেন্ট বলা হয়, আর তড়িৎ বা ইলেকট্রিসিটি। তাহলে এই যে পাঁচটা যে কীভাবে প্রভাবকগুলো আছে, তোমরা এই পাঁচটা প্রভাবকগুলো ভালো করে বুঝবে, শিখবে, জানবে এবং ভালো করে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষা এখান থেকে আসে। প্রভাবক রয়েছে তাপ। তাহলে দেখো এই তাপের যে প্রয়োজনীয়তাটা কী, তাহলে আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখব। তাহলে দেখো আমরা দুটো টেস্ট টিউব নেব, দেখো এই একটা টেস্ট টিউব আর এই একটা টেস্ট টিউব, দুটো টেস্ট টিউব নিলাম। আর কি লাগবে, দেখো জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের ক্রিস্টাল, তার ফর্মুলা কি, CuNO3 এটা হচ্ছে কপার নাইট্রেট, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের ক্রিস্টাল বলবো। ক্রিস্টাল বলতে লবণের মতো, লবণ যেমন ক্রিস্টাল শক্ত শক্ত যেমন হয় গুঁড়ো গুঁড়ো, ওই রকম হচ্ছে পাউডার মতো এরকম ক্রিস্টাল পাওয়া যায়। তার স্বাভাবিক রং হচ্ছে বা নর্মাল রং হচ্ছে নীল রঙের কালার। কেমন রং, নীল রঙের কালার, ভালো করে মনে রাখবে, পরীক্ষায় থাকে এগুলো। তাহলে একে আমরা কী করলাম, কিছু অংশ আমরা এই একটা টেস্ট টিউবে নিলাম, আর কিছু অংশ আমরা এই একটা টেস্ট টিউবে নিলাম, দুটো টেস্ট টিউব নিলাম আলাদা করে। নেওয়ার পর আমরা কি করব, ঘরের উষ্ণতায় রেখে দেওয়া হলো, মানে যেখানে আমরা পরীক্ষা করছি হয়তো ঘরের মধ্যে তুমি পরীক্ষা করছো, তাহলে নেওয়ার পর টেস্ট টিউবের মধ্যে রেখে দেওয়া হলো। রেখে দিলে তুমি টেবিল উপর রেখে দিলে, কিছু করলে না। কিছুক্ষণ পর দেখা গেল কি কি আছে, কপার নাইট্রেট। এখানে ছিল কি, কপার নাইট্রেট নেওয়া হলো, এখানেও কপার নাইট্রেট, কোনো পরিবর্তন হলো না, আগে যা ছিল তাই হলো। তাহলে এই যে যদি চেঞ্জ না হোক, যদি না হবে আর পরিবর্তন না হয়, এটাকে আমরা কি বলবো, না হয় তাহলে এটা রাসায়নিক বিক্রিয়া আমরা বলবো না। তাহলে যা আছে তাই রয়ে গেল। কেমন রং ছিল, নীল রং ছিল, কপার নাইট্রেট নীল রং, এখানেও কপার নাইট্রেট নীল রং, মানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয়নি। আরেকটা দ্বিতীয় যে টেস্ট টিউবের মধ্যে আমরা কি করলাম, কিছুটা কি কপার নাইট্রেট নিলাম, কেমন রং ছিল, নীল রং ছিল। আমরা এবার কি করব, একে আমরা মনে করো এই জায়গায় না হিট দেবো আমরা, এই টেস্ট টিউবের নিচে, এই টেস্ট টিউবের নিচে মনে করো আমরা এখান থেকে যদি হিট দেওয়া হয়, দাঁড়াও, আমরা যদি এখান থেকে ধরো একটা আমরা স্পিরিট ল্যাম্প মনে করো, সেই স্পিরিট ল্যাম্প থেকে যদি এখানে আগুন দেওয়া হয়,
তাহলে এখানে তাপ দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে তাপ দেওয়া হলো, তাহলে স্পিরিট ল্যাম্পের সঙ্গে তাপ দিলাম। তাহলে আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো এই টেস্ট টিউবের মধ্যে এক ধরনের কালো কালো জিনিস দেখা যায়। আর কি দেখা গেল, এখানে একটা কি হবে, একটা ধোঁয়া দেখা যায়। কি ধরনের, যেমন ধোঁয়া, বাদামি রঙের ধোঁয়া। তাহলে দেখো, তাহলে এই ক্ষেত্রে কি হলো, তাহলে তাপ দিলাম, তাপ দেওয়ার পর আমরা টেস্ট টিউবের মধ্যে এক ধরনের কালো পদার্থ দেখতে পেলাম এবং এই টেস্টের মধ্যে থেকে একটা ধোঁয়া বেরোতে দেখলাম। তাহলে এই দুটো জিনিসটা কি, দেখো, তাহলে একটা হচ্ছে কালো রং হয়ে গেল, তাহলে কি এখানে হচ্ছে কপার অক্সাইড। খেয়াল রাখবে, এই যে কালো রঙ যে পদার্থ পেলাম এর নাম হচ্ছে কপার অক্সাইড, আর এখান থেকে যে বাদামি রঙের ধোঁয়া বের হয় তার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডের রং হলো হচ্ছে বাদামি রঙের। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হলো, আগেরটা কি কোনো কিছু হয়নি, যা ছিল তাই ছিল। এক্ষেত্রে হিট দেওয়ার ফলে বা তাপ দেওয়ার ফলে কি হবে, কপার যে নাইট্রেট ছিল, যে কপার নাইট্রেট নীল রং থেকে কালোতে হয়ে গেল কপার অক্সাইডে। তাহলে কি হলো, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগ তৈরি হলো। সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগ তৈরি হওয়া মানে কি বলবো, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার ফলে এটা কালো হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে ধোঁয়া উৎপন্ন করছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এই যে ঘটনাটাকে যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার সাথে দেখাই, তাহলে কিভাবে দেখাবো, দেখো এই যে কপার নাইট্রেট, এই কপার নাইট্রেটকে আমরা কি করলাম, দেখো কেমন রং, নীল রঙের। নিচে নিচে তোমরা লিখে দেবে কার কি রং। একে আমরা এখানে যদি তাপ যদি লেখা হয়, তাপ দেওয়া হলো বা তাপ দেওয়া হলো যদি লিখে দাও, তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো কপার নাইট্রেটটা হয়ে গেল কপার অক্সাইড এবং কি হয়, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হবে এবং অক্সিজেন গ্যাস তৈরি হবে। কপার অক্সাইড কালো রঙের, এই কালো রং বলেই আমরা এই টেস্ট টিউবের মধ্যে কালো কালো আমরা পদার্থ দেখতে পাই, সেটা হচ্ছে কপার অক্সাইড এবং এখান থেকে এক ধরনের ধোঁয়া বের হতে হয়, সেটা হচ্ছে বাদামি রঙের নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই অক্সিজেন, তাহলে অক্সিজেন গ্যাস দেখা যাবে না নাকি? তাহলে অক্সিজেন গ্যাস হচ্ছে বর্ণহীন গ্যাস, মানে এর কোনো রং নেই। তাহলে সেই জন্য এখানে টেস্ট টিউবের মধ্যে থেকেও যদি অক্সিজেন যদি বের হয়, তাহলে সেই অক্সিজেনকে আমরা বুঝতে পারি না, তাই আমরা এখানে আমরা দেখতে পাই না। তাহলে কি হবে, তার রাসায়নিক বিক্রিয়া করতে গেলে আমার কি লাগবে, তাপ লাগবে। মানে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া পরিচালনা করতে গেলে আমাকে কি করতে হবে, বাইরে থেকে আমাকে কি করতে হবে, তাপ দিতে হবে। তাপ দিলে কি রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যায়। রাসায়নিক বিক্রিয়ার বেগ বেড়ে যাওয়া মানে রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হবে। বোঝা গেল কি বললাম? তাহলে তাপের ভূমিকাটা আমরা দেখে নেব। আমরা এখন আলোর ভূমিকা দেখব। তাহলে এই কোনো তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আলোরও যে প্রয়োজন হয়, তাহলে আমরা দুটো উদাহরণ তোমাদের বইতে আছে, সেই দুটো আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। দেখো আমরা কি লিখেছি, সবুজ উদ্ভিদ, আলোর যে প্রয়োজনীয়তা, তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি, আগে বিক্রিয়াটা দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইড, এটা জল, সূর্যের আলো পড়লে কি তৈরি হয়, তাহলে এই যে যৌগটা তৈরি হলো C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ আর এটা অক্সিজেন। তাহলে দেখো কি হয়, সবুজ উদ্ভিদ ও ব্যাকটেরিয়া লিখেছি। তাহলে দেখো কিছু কিছু উদ্ভিদ আছে, তাহলে আমরা কি হয়, আমরা খাচ্ছি, ভাত খাই, রুটি খাই, যাই খাবার খাই না কেন, এগুলো কোথা থেকে পাই, গাছ থেকে পাই। কিন্তু উদ্ভিদরা তার কাছ থেকে নেবে, উদ্ভিদরা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। এই নিজেদের খাবার নিজেদের তৈরি করছে, তাহলে সেটাকে আমরা কি বলা হয়, সালোক সংশ্লেষ। তাহলে উদ্ভিদরা বা কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করছে, এই পদ্ধতিটাকে বলবো সালোক সংশ্লেষ বলবো। তাহলে সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এরা যে খাবার তৈরি করলো, খাবার বলতে গ্লুকোজ তৈরি করলো, তাহলে সেই তৈরি করতে গেলে যে আলোর ভূমিকা আছে বা আলো লাগে, তাহলে সেটা দেখবো। দেখো এখানে কি লিখেছে, এরা কার্বন ডাইঅক্সাইড জল, এই কার্বন ডাইঅক্সাইড জল মেশালেই কি এটা তৈরি হবে? হ্যাঁ, তাহলে মিশালে কি হবে না, আমরা কি হবে, কার্বন ডাইঅক্সাইডের বোতল নিলাম, জল মিশিয়ে ঝাঁকালে কি এটা তৈরি হবে না। তাহলে এইটা তৈরি করতে কারা পারে, তাহলে সবুজ উদ্ভিদ ব্যাকটেরিয়া। এই দুটো কি করবে, তারা তাদের শরীরের মধ্যে সূর্যের আলো যদি পায়, তাহলে কিন্তু তৈরি করতে পারবে এই গ্লুকোজ আর অক্সিজেন তৈরি করে, যে অক্সিজেনটা আমরা নিই। আর এই খাবার মানে কি, তাদের মধ্যে যে আমরা ভাত খাচ্ছি, রুটি, চাল, তাই না, চাল, গম, যাই তোমরা খাচ্ছি কেন কেন, এই প্রসেসের মাধ্যমে অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় তারা যে খাবার তৈরি করছে, তাহলে সেই প্রক্রিয়ার মাধ্যমে এরা বিভিন্ন রকম খাবার উৎপন্ন করছে সূর্যের আলোর উপস্থিতিতে। সূর্যের আলো যদি না থাকে, তাহলে কিন্তু সালোকসংশ্লেষ হবে না, মানে গাছ খাবার তৈরি করতে পারবে না। আর গাছ যদি খাবার তৈরি করতে না পারে, তাহলে আমরাও খাবার পাবো না। আর কি, গাছের অক্সিজেন ছাড়া সেই অক্সিজেন আমরা নিই, তাহলে সেই অক্সিজেন পাবো না। তাহলে গাছ না থাকা মানে আমরা মারা যাবো। তাহলে আলটিমেট বা শেষ পর্যন্ত আমরা কি বুঝতে পারলাম, আলোর প্রয়োজনীয়তা আছে। আলো যদি না হয়, তাহলে এই পদ্ধতিটা বা সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হবে না। এইবার দেখো 2 নম্বরে আমরা ফটোগ্রাফিক ফিল্ম, নিশ্চয়ই তোমরা দেখেছো ফটোগ্রাফিক ফিল্ম মতো হয়, পাতলা, সেই তার মধ্যে কি করা হয়, যদি আলো যদি একবার পড়ে যায়, তাহলে কি হবে, কালো হয়ে যায়, ফটোগ্রাফিক ফিল্ম কালো হয়ে যায়। তাহলে এই যে কালো হয়ে গেল, তাহলে কালো হলো মানে কি, লাইট পড়া মানে কালো হয়ে গেল। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা হওয়ার জন্য কি দরকার হলো, আলোর প্রয়োজনীয়তা দরকার হলো বা লাইটের প্রয়োজনীয়তার প্রয়োজন হলো। আলো বা লাইট যদি না থাকে, তাহলে রাসায়নিক বিক্রিয়া হবে না। তাহলে এক্ষেত্রে আগেরটা আমরা কি লিখেছিলাম, তাপ লেগেছিল বা হিট লেগেছিল। এই ক্ষেত্রে এই ধরনের বিক্রিয়াগুলো হওয়ার জন্য আলো লেগেছে। প্রভাবক হিসাবে আমরা চাপের ভূমিকা দেখব, চাপের কি ভূমিকা আছে। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে একটা ফিতের মতো, নিশ্চয়ই তোমরা দেখেছো, এগুলো বলা হয় খেলনা বন্দুকের ক্যাপ বলা হয়। তোমরা যদি দেখো, তোমরা নিশ্চয়ই খেলেছো যে বন্দুকগুলো হয়ে দেয়
খেলনা বন্দুক তার কী হবে, গুলিগুলো থাকে, মানে ওই ক্যাপে ছোট ছোট করে এরকম গুলির মতো থাকে, তাই তো। তাহলে এই গুলিতে আমরা যখন কী হবে বন্দুক দিয়ে চাপ দিই তখন কি হয়, এর ওপর কি করে একটা আঘাত দেয়, এর ওপর আঘাত দিল বা এর ওপর আঘাত দিলে কি করবে, আঘাত দেওয়া মানে চাপ দেওয়া হলো বন্দুক দিয়ে, তাহলে এটা কি ফেটে যায়, ফেটে গেলে কী তৈরি হয়, সেখানে আলো তৈরি দেখা যাবে, তাপ হয় সেক্ষেত্রে, আর শব্দ উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে এই যে আলো বা তাপ, তাহলে এটা যদি কী করো, চাপ দিলেই এগুলো তৈরি হলো, মানে কি এক ধরনের নিশ্চয়ই রাসায়নিক বিক্রিয়া হলো, রাসায়নিক বিক্রিয়া হলে এই ধরনের জিনিসগুলো তৈরি হয়। তাহলে দেখো এই বন্দুকের ক্যাপ, এই যে ছোট ছোট যে ক্যাপ, এর মধ্যে কী দিয়ে তৈরি, নিশ্চয়ই দেখো এর মধ্যে কি থাকে, KClO4 পটাশিয়াম পারকোলেট এবং সালফার মেশানো থাকে, তাহলে তো এটা বারুদ টাইপ। তো তাহলে এই বারুদের উপর আঘাত করলে কি হবে, অর্থাৎ প্রেশার যদি দেওয়া হয় তাহলে এটা কী হবে, ফেটে যায়, ফেটে গেলে কি হয়, আলো তৈরি হয়, তাই তো। তাহলে আলো তৈরি হবে, তাপ তৈরি হবে এবং শব্দ তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে এই বিক্রিয়া হওয়ার জন্য চাপের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো একটা বিক্রিয়াকে শুরু করতে গেলে আমাকে কী করতে হবে, চাপ দিয়ে শুরু করতে হবে। আবার এর আগে দেখলাম কি, কোনো বিক্রিয়া হতে গেলে আমাকে আলো দিয়ে করতে হলো, আবার কখনো কখনো আমাকে তাপ দিয়েও করতে হলো। তাহলে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা দ্রাবক হিসাবে কাকে ব্যবহার করব, মানে কোনো রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য দ্রাবকের যে ভূমিকাটা কি। দেখো আমরা কি করেছি, দুটো টেস্ট টিউব নিয়েছি, ভালো করে লক্ষ্য করবে, এই একটা টেস্ট টিউব আর এই একটা টেস্ট টিউব, দুটো টেস্ট টিউব নিলাম। এখানে কি নিয়েছি, শুকনো খাবারের সোডা, সবুজ রঙে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুকনো খাবারের সোডা। এই শুকনো খাবারের সোডা হচ্ছে সংকেতটা খেয়াল রাখবে, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, এর নাম হচ্ছে কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। তাহলে এর নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড ক্রিস্টাল, মানে লবণের মতো হয়ে থাকে ক্রিস্টাল, সেটা হচ্ছে টার্টারিক অ্যাসিড ক্রিস্টাল। তাহলে দেখো আমরা কি করলাম, প্রথম টেস্ট টিউবের মধ্যে এই সবুজ অংশ মানে হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট, এর মধ্যে দিলাম টার্টারিক অ্যাসিড কিছুটা দিলাম, দেওয়ার পর আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর কি হলো, অর্থাৎ যেমন ছিল আগে তাই আছে, কোনো কিছু এর মধ্যে আমরা পরিবর্তন দেখতে পেলাম না। সেকেন্ড টেস্ট টিউবের মধ্যে আমরা কি নিলাম, শুকনো খাবারের সোডাও নিয়েছি, আবার টার্টারিক অ্যাসিড নিয়েছি, নিয়ে কি করলাম, জল মিশিয়ে দিলাম। দেখো এই যে জল মিশিয়ে দিলাম, যেই মিশিয়ে দিলাম তাহলে আমরা এখান থেকে কি তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ বুদবুদ আকারে দেখবে তলা থেকে কি হবে, বুদবুদ বেরোচ্ছে, হ্যাঁ বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, এখান থেকে বুদবুদ আকারে যে গ্যাসটা বের হয় তাহলে সেটা হচ্ছে বুদবুদ, মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে বোঝা গেল, তাহলে এইখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো এক্ষেত্রে কোনো কিছুই তৈরি হলো না, মানে যেমন আছে তেমনই হলো, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া হয়নি। এক্ষেত্রে যেই জল দিলাম কি হলো, বুদবুদ আকারে কার্বন গ্যাস তৈরি হলো, মানে কি রাসায়নিক বিক্রিয়াটা হলো। রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য এক্ষেত্রে আমার দ্রাবক লাগলো। তাহলে দ্রাবকটা এক্ষেত্রে কাকে ব্যবহার করলাম, তাহলে জলকে। তাহলে এক্ষেত্রে জল হচ্ছে দ্রাবক হিসাবে ব্যবহার করা হলো। জল না দিলে তাহলে এই বিক্রিয়াটা হতো না, বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরিও হতো না। আর একটু ভালো করে খেয়াল রাখবে, তাহলে এই দ্রাবক হিসাবে আর কি কি ব্যবহার করা হতে পারে। তাহলে দ্রাবকটা আমরা দেখে নিলাম কি, জল। তাহলে জল ছাড়া অন্যান্য দ্রাবক কারা কারা আছে দেখো, আমরা কোনগুলো যাব, কেরোসিন, বেনজিন, পেট্রোল, ডিজেল, তাই তো, অ্যালকোহল। তাহলে এইগুলো ছাড়াও আরও অনেক ধরনের দ্রাবক আছে। তাহলে জল ছাড়া অন্যান্য দ্রাবকগুলো আমরা দেখলাম। হ্যাঁ, আরেকটা কি আছে আমরা বলতে পারি, তো তারপিন তেল নাম শুনেছো তোমরা, তারপিন। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন রকম দ্রাবক। জল ছাড়া অন্যান্য দ্রাবকের নাম আমরা দেখে নিলাম, কেরোসিন, বেনজিন, পেট্রোল, ডিজেল, অ্যালকোহল এবং তারপিন। এখন বলছে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি জল না দিয়ে যদি কেরোসিন দিতাম বা বেনজিন দিতাম বা এই ধরনের যে অন্যান্য দ্রাবকগুলো যদি দিতাম তাহলে এই ধরনের বিক্রিয়া হতো, অর্থাৎ এই বিক্রিয়াটা হতো। তাহলে জলকে আমরা কেন দ্রাবক হিসেবে বের করলাম, দেখো আমরা কি নিয়েছিলাম, শুকনো খাবারের সোডা বা সোডিয়াম বাইকার্বনেট, আর টার্টারিক অ্যাসিড। তাহলে আমরা জলকে দ্রাবক হিসেবে বের করেছিলাম, এর মধ্যে জল আছে, এর মধ্যে যদি দেওয়া হয় তাহলে জল হলো উত্তম দ্রাবক, সবচেয়ে ভালো দ্রাবক হচ্ছে জল। এইগুলো যখন জলের মধ্যে দেওয়া হবে তাহলে জলের মধ্যে দিলেই এই দুটো যৌগ তারা কি হয়, শুধু জল না, যেগুলো জলের মধ্যে মেশে তাহলে সেগুলো কি হবে, সম্পূর্ণরূপে আলাদা হয়ে যায়, মানে আয়নে ভেঙে যায়। আমি যদি লিখি যে সোডিয়াম বাইকার্বনেট দেখতে পাচ্ছ, তাহলে এই সোডিয়াম বাইকার্বনেট জলের মধ্যে দিলে কি হবে, অণু বা আয়নে কি হবে দিলে, তাহলে কি সোডিয়াম বাইকার্বনেট টার্টারিক অ্যাসিড শুকনো টাইপের, এই দুটোকে আমি যেই জলে দেবো তাহলে জলে দিলেই হচ্ছে কি হবে, এরা অণু বা আয়নে আলাদা হয়ে যায়।
তাই তো? তাহলে এরা যেই আলাদা হয়ে যাবে তাহলে কি হবে, রাসায়নিক বিক্রিয়া কি হবে, তাড়াতাড়ি শুরু হবে। সেই জন্য জলকে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে জলকে কেন দ্রাবক হিসাবে ব্যবহার করব? তাহলে দেখো, জল হচ্ছে উত্তম দ্রাবক, যে কোনো যৌগকে জলের মধ্যে মেশালে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। এর ফলে কি হবে, আয়নিত হয়ে যায় বা আলাদা হয়ে যায়। তাহলে সহজেই কি হবে, রাসায়নিক বিক্রিয়া শুরু হতে পারে বা রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি হয়, তাই জলকে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। দেখো, খাবারের সোডা ও টার্টারিক অ্যাসিডের পরীক্ষায় কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ দেখা যায় না কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এটা আসে। দেখো তাহলে এই যে খাবারের সোডা বা টার্টারিক অ্যাসিড, তাহলে খাবারের সোডা প্রথমে আমরা যাব। তাহলে খাবারের সোডা যেই জলে দেওয়া হয় তাহলে জলে দিলেই এ আয়নে ভেঙে যায়। তোমাদের বইতে সেই আয়নগুলোর নাম নেই। দেখো, এই একটা আয়ন তৈরি হয় সোডিয়াম প্লাস আয়ন, আর হচ্ছে বাইকার্বনেট একটা আয়ন তৈরি হয়। তোমাদের এগুলো নেই, তোমরা শুধু আয়ন লিখলেই চলবে। কি লিখবে, যে সোডিয়াম বাইকার্বনেটকে জলে মেশালে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। আবার একই রকমভাবে টার্টারিক অ্যাসিড বিক্রিয়া করার জন্য কি লাগবে, H+ আয়ন লাগে। সেই জন্য জলের মধ্যে এই একমাত্র উপায় H+ আয়ন দেওয়ার মাধ্যমে। তাহলে জলের মধ্যে কেবলমাত্র H+ আয়ন পাওয়া যায়। তাহলে তাই কি করা হয়, যে সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিড জলের মধ্যে কি হয়, সম্পূর্ণরূপে আয়নিত হয়ে তারা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট যৌগ তৈরি হয়। কিন্তু কেরোসিন বা বেনজিন যদি ব্যবহার করা হয় তাহলে আচ্ছা, তাহলে আমরা জল ছাড়া কি হবে, অন্যান্য দ্রাবক কেন ব্যবহার করবো না? অর্থাৎ আমরা কি হয়, দেখো, আমরা খাবারের সোডা ও টার্টারিক অ্যাসিডের পরীক্ষায় আমরা যে বেনজিন বা কেরোসিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ দেখা যায় না কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় খুব আসে। তাহলে দেখো, তাহলে আমরা এই যে বিভিন্ন রকম দ্রাবক দিয়েছি, তাহলে কেরোসিন বা বেনজিন অন্যান্য যাই দাও না কেন, তাহলে আমি যদি মিশিয়ে যদি ঝাঁকানো হয় তাহলে কোনো বুদবুদ তৈরি হয় না। কেন তৈরি হয় না? কারণ খেয়াল রাখবে, এই সোডিয়াম বাইকার্বনেটটা হচ্ছে আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা একটা আয়নীয় যৌগ। একে জলে দিলে, তাহলে আয়নীয় মানে আয়ন তৈরি করবে। তাহলে একে জলে দিলে কি হবে, সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। কি হিসাবে, সোডিয়াম প্লাস আয়ন এবং HCO3 মাইনাস আয়ন তৈরি করে। এই দুটো আয়ন তাহলে কি হবে, জলের মধ্যে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। কিন্তু তাহলে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায়। আবার একই রকমভাবে কি টার্টারিক অ্যাসিড আয়নের জন্য জলের টার্টারিক অ্যাসিড কি হবে, তাহলে বিক্রিয়ার জন্য তার H+ আয়ন দরকার হয়। তাহলে H+ আয়ন কখন সে পাবে বা কখন সে তৈরি করবে, জলের মধ্যে দিলেই। তাহলে জলের মধ্যে দিলে কি হবে, টার্টারিক অ্যাসিড H+ আয়ন তৈরি করে। তাহলে টার্টারিক অ্যাসিড কি হবে, তাহলে তৈরি করে। কিন্তু কেরোসিন বা বেনজিনে কি হবে, আয়নীয় যৌগ। কেরোসিন বা কি হবে, বেনজিনের মধ্যে যদি আমরা কি হবে খাবার সোডা বা টার্টারিক অ্যাসিড দেওয়া হয় তাহলে দিলে কি হবে, এগুলোর মধ্যে আয়নিত হয় না। তাহলে আয়নিত যদি না হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া হবেও না। রাসায়নিক বিক্রিয়া হবে না মানে কোনো বুদবুদও তৈরি হবে না। তাহলে খেয়াল রাখবে, তাহলে খাবারের সোডা ও টার্টারিক অ্যাসিডের পরীক্ষায় কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ দেখা যায় না কেন? তাহলে খেয়াল রাখবে, তাহলে এই সোডিয়াম বাইকার্বনেট কি এক ধরনের আয়নীয় যৌগ। আয়নীয় মানে আয়ন তৈরি করে। তাহলে এটা জলের মধ্যে দিলে এরা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যায় একটা সোডিয়াম প্লাস আয়ন এবং HCO3 মাইনাস আয়ন। বুঝা গেল? তাহলে এই তোমাদের বইতে এই আয়ন দুটোর নাম নেই, তোমরা আয়ন নাম দিলেও চলবে। কি লিখবে, সোডিয়াম বাইকার্বনেট একটা আয়নীয় যৌগ, জলের মধ্যে দিলে সম্পূর্ণরূপে আয়নে পরিণত হয়। একই রকমভাবে টার্টারিক অ্যাসিড তাহলে রাসায়নিক বিক্রিয়া কখন প্রকাশ পাবে, জলের মধ্যে দিলেই H+ আয়ন এ মুক্ত করে। এর ফলে রাসায়নিক বিক্রিয়া শুরু করে বুদবুদ আকারে সেখান থেকে গ্যাস বেরোতে আমরা দেখেছিলাম, বুদবুদ আকারে কার্বন গ্যাস বেরিয়েছিল। কিন্তু কেরোসিন বা বেনজিন যদি ব্যবহার করা হয়, কেরোসিন বা বেনজিনের মধ্যে এই সমস্ত আয়নীয় যৌগগুলো কি হয়, মেশে না মানেই কি সেখানে কোনো আয়নে পরিণত হয় না। আয়ন যদি পরিণত না হয় তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া হবে না। রাসায়নিক বিক্রিয়া না হলে কোনো বুদবুদ আকারে গ্যাসও তৈরি হবে না, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে না। জলের উপস্থিতিতে সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টাল আছে সেই ক্রিস্টাল দ্রবীভূত হওয়া ব্যাখ্যা করো। দেখো, আমরা যে ছবিটা এঁকেছি, দেখো সোডিয়াম ক্লোরাইডকে সংকেত কীভাবে লেখা হয়, NaCl। তাহলে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দুটো আয়ন থাকে, দেখো সোডিয়াম আছে আর ক্লোরিন আয়ন থাকে। তাহলে সোডিয়াম আয়নটাকে আমরা কি দেখাবো, সোডিয়াম প্লাস, আর ক্লোরিনটাকে আমরা নেগেটিভ আয়ন দেখাবো, Cl মাইনাস। তাহলে দেখো এই যে পজিটিভ আর Cl মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কী হবে, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের ছবি এটা এঁকেছি আমরা। এই ক্রিস্টালে এই যে প্লাস সাইন দেখতে পাচ্ছ, তাহলে প্লাস মানে কি সোডিয়াম, তাহলে এটা হচ্ছে সোডিয়াম আয়ন। আর এই যে অর্থাৎ আমরা কি বলতে পারি, তাহলে সোডিয়াম আয়ন, তাহলে সোডিয়াম আয়নটাকে আমরা কীভাবে দেখাবো, দেখো, তাহলে সোডিয়াম আয়নটা আমরা কীভাবে দেখিয়েছি, তাহলে সোডিয়াম এই যে পজিটিভ গোল দিয়ে কীভাবে পজিটিভ দেখিয়েছি সোডিয়াম। আর এই যে লাল রঙে আমরা দেখালাম, এই যে লাল যেটা আছে, তাহলে আমরা কী হবে, নেগেটিভ ক্লোরিন আয়ন। তাহলে এটা আমরা কী দেখাবো, এটা হচ্ছে ক্লোরিন আয়ন। তাহলে বোঝা গেল, ক্লোরিন আয়নকে আমরা কী দেখাবো, লাল দিয়ে যেটা দেখিয়েছি, এই যে মাথায় কি মাইনাস, তাহলে এটা কী হবে, Cl মাইনাস আয়ন। বোঝা গেল কী বললাম? তাহলে এই যে আমরা পজিটিভ সাইন দেখেছি সেটা সোডিয়াম প্লাস আয়ন, আর যেটা মাঝে যে মাইনাস সাইন আছে সেটা ক্লোরাইড আয়ন।
তাহলে সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম প্লাস Cl- আয়ন তৈরি হয়। তাহলে এইটা সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের মধ্যে থাকে, দেখো লবণের মধ্যে এটা শক্ত বা সলিড ফর্মে, শক্ত ফর্মে এই একসাথে এরকমভাবে থাকে, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন একসাথে দল বেঁধে থাকে। এরপরে কি বলেছে দেখো, সোডিয়াম ক্রিস্টাল একে আমরা যেই জলের মধ্যে দিলাম, দেখো জলের মধ্যে তাহলে জলের মধ্যে যেই দেওয়া হবে, তুমি লবণকে কী করলে সোডিয়াম ক্লোরাইডকে জলের মধ্যে দিলে কী হবে, সঙ্গে মিশে যাবে না, ধীরে ধীরে মিশবে। তাহলে দেখো মাঝের এই জায়গাটা কী হবে, একসাথে আছে, তাহলে সোডিয়াম, তাহলে পজিটিভ মানে সোডিয়াম আর এই মাইনাস মানে হচ্ছে ক্লোরিন আয়ন, তাহলে এই দুটো কি মাঝে থেকে আলাদা হয়নি, দেখো একসাথে আছে, এটা এখনো পর্যন্ত আলাদা হয়ে উঠতে পারেনি। কিন্তু এইখান থেকে তুমি দেখো এই জায়গা থেকে, তাহলে এই যে আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে, এখান থেকে কিছুটা আলাদা হয়েছে, তাহলে এটা আলাদা হয়েছে, এখান থেকে দেখো আলাদা হয়ে গেছে। তাহলে দেখো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এগুলো একটা জল, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে H2O, তাহলে একটা জলের অণু, একটা জলের অণু, একটা জলের অণু, তাহলে জলের অণু কী হবে, ক্লোরিন আয়নকে নিয়ে আলাদা করেছে, পজিটিভ মানে সোডিয়াম আয়ন, জল কী হবে, সোডিয়ামকে নিয়ে আলাদা হয়ে গেছে, এখানে একই রকম তাই দেখো, তাহলে ক্লোরাইড আয়নকে জল নিয়ে আলাদা করে দিয়েছে, পজিটিভ আছে তাহলে পজিটিভ আয়ন, তাহলে জল সাহায্যে আলাদা করেছে। অর্থাৎ তাহলে এই সোডিয়াম ক্রিস্টালকে জলের মধ্যে দিলে এরা কী করে, জল কী করে সোডিয়াম আয়নকে এবং ক্লোরাইড আয়নকে আলাদা করে। দেখো এই জায়গাটা কী হবে, আলাদা করতে শুরু করেছে। আলাদা শুরু করার পর আমরা যদি আরও কিছুক্ষণ যদি কী হবে, আরেকক্ষণ আমরা কী হবে, কাঠি দিয়ে ভালো করে নেড়ে দিই, কিছুক্ষণ পর দেখা যাবে সম্পূর্ণটা জলে মিশে গেছে, মানে কি দেখো সব আলাদা হয়ে গেছে, একসাথে কিন্তু নেই, মানে ক্রিস্টাল স্ট্রাকচার বা ক্রিস্টাল নেই, কিন্তু এরা কী হয়েছে, জলের মধ্যে মিশে গিয়ে আলাদা হয়ে গেছে। তাহলে দেখো এই যে কী হবে, পজিটিভ মানে এটা সোডিয়াম আয়ন জলের সাহায্যে সম্পূর্ণরূপে আলাদা হয়ে গেছে। একই রকমভাবে দেখো এগুলো সব কি সোডিয়াম, এগুলো সোডিয়াম। আর এই যে নেগেটিভ আয়ন কী করেছে, ক্লোরাইড আয়নকে নিয়ে এরা কী করেছে, জলের সাহায্যে আলাদা হয়ে গেছে। তাহলে এগুলো কি ক্লোরাইড, দেখো তাহলে দেখো কি লিখেছে, সোডিয়াম ও ক্লোরাইড আয়ন জলের মধ্যে ছড়িয়ে পড়েছে। আমরা পরীক্ষার সাহায্যে বোঝার চেষ্টা করি জিনিসটা কি। দেখো আমরা কি নিয়েছি, এটা একটা বিকার বলতে পারো, বিকার বলতে এই যে ইলেকট্রিসিটি যেটা হলো, একে আমরা কি বল, এটা আমরা শিখছি জলের তড়িৎ বিশ্লেষণ, খেয়াল রাখবে, জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ মানে জলের মধ্যে যদি আমরা কারেন্ট পাঠাই তাহলে জলটা ভেঙে যায়, এই জল ভেঙে যাওয়াটাকে কি বলা হয়, বিশ্লেষণ বলা হয়। কি দিয়ে বিশ্লেষণ করলাম, তড়িৎ বা কারেন্ট দিয়ে, তাই একে বলবো আমরা জলের তড়িৎ বিশ্লেষণ। তাই আমরা জলের তড়িৎ বিশ্লেষণ একটা পরীক্ষা, এটা আমরা পরীক্ষাটা আমরা দেখবো, জলের তড়িৎ বিশ্লেষণ। এই পরীক্ষা করার জন্য এই যে একটা বড় একটা চেম্বার নেওয়া হয়েছে, এটাকে বলা হয় বিকার বলা হয়, এটা হচ্ছে বিকার, হ্যাঁ এটা হচ্ছে বিকার। বিকার বলতে যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণ তুমি গ্লাসের মধ্যেও করতে পারো, বড় বাটির মধ্যেও করতে পারো, সেইরকম একটা কি হবে, বিকার হচ্ছে কাচের তৈরি হয়। আর এই যে দেখতে পাচ্ছ এই দণ্ডের মতো, এই যে দণ্ডের মতো কালো মতো, তাহলে এটা কি, এগুলো হচ্ছে ইলেকট্রোড বলা হয় বা তড়িৎদ্বার বলা হয়, তড়িৎদ্বার বলবো। আর এই যে দেখো তড়িৎদ্বারে একটা মাথায় মাইনাস থাকে একটা আর প্লাস থাকে, আর এখানে কি দিয়েছি, ব্যাটারি দিয়েছি, ব্যাটারি ছোট ব্যাটারি 9 ভোল্টের ব্যাটারি। ব্যাটারির দুটো প্রান্ত থেকে আমরা জানি, একটা পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত। এই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে আমরা এটাও তড়িৎদ্বার, এটাও তড়িৎদ্বার, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে আমরা তার দিই, ইলেকট্রিক তার দিয়ে এই তড়িৎদ্বারে যে অংশ যুক্ত করবো, তাহলে এখানে পজিটিভ আছে, তাহলে তড়িৎদ্বারের এইটাও কী হবে, পজিটিভ হবে। এটা ব্যাটারির এখানে কী হবে, নেগেটিভ, তাহলে এই তারের সঙ্গে আমরা জুড়ে কী করবো, এই তড়িৎদ্বারের সঙ্গে যুক্ত করবো, তাহলে এখানে হয়ে গেলেও নেগেটিভ। মানে ব্যাটারির যে প্রান্ত পজিটিভ থাকবে সেই প্রান্ত তড়িৎদ্বারের পজিটিভ হবে, ব্যাটারির যে প্রান্ত নেগেটিভ হবে তড়িৎদ্বারের সেই প্রান্ত নেগেটিভ হবে। এরপরে আমরা কী করলাম, দেখো জল, এই যে ব্লু জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে কয়েক ফোঁটা অ্যাসিড দিতে হবে, অ্যাসিড দিলে এই তড়িৎ বিশ্লেষণটা তাড়াতাড়ি হয়। আমরা যেই ব্যাটারির সঙ্গে জুড়ে দিলাম, দেখতে পাবো কিছুক্ষণ বাদে বুদবুদ আকারে এখান থেকে না বুদবুদ থেকে এই যে তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার থেকে বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে, এই তড়িৎদ্বার থেকেও আমরা দেখতে পাবো, এখান থেকেও তড়িৎদ্বার, দুটো তড়িৎদ্বার থেকে বুদবুদ আকারে গ্যাস বের হয়, বুঝা গেল। তাহলে দুটো তড়িৎদ্বার থেকে গ্যাস বেরোচ্ছে, তাহলে একটা তড়িৎদ্বার থেকে কী গ্যাস, দুটো কি এক গ্যাস না, একটা গ্যাস হচ্ছে, আমরা কি দেখবো, এখান থেকে যে গ্যাস এই তড়িৎদ্বার থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস, আর এখান থেকে যে গ্যাসটা বেরোচ্ছে বুদবুদ আকারে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। বুঝা গেল কি বললাম। তাহলে দুটো তড়িৎদ্বারের মধ্যে থেকেই আমরা কীভাবে গোড়া থেকে দেখবো বুদবুদ আকারে গ্যাস বেরোয়, একটা তড়িৎদ্বার থেকে অক্সিজেন গ্যাস বেরোয়, আর একটা তড়িৎদ্বার থেকে হাইড্রোজেন গ্যাস বেরোয়। তাহলে এই ঘটনাটাকে আমরা বিক্রিয়ার সাহায্যে আমরা দেখাবো। দেখো আমরা বিক্রিয়ার সাথে কীভাবে দেখাবো, যে জল H2 লিখলাম, এখানে আমরা যদি তড়িৎ পাঠাই বা ইলেকট্রিসিটি পাঠানো হয়, তাহলে এটা কী হবে, ভেঙে কী হবে, কী তৈরি করবে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন তৈরি হবে, দুটো গ্যাস তৈরি করেছে। এবার আমরা ব্যালেন্স করবো, দেখো এখানে কি অক্সিজেন কত বলছে, দুটো আছে, আমরা 2 বসে, এখানে দেখো অক্সিজেন দুটো, এখানে একটা আছে, তাহলে মিলছে না, তাহলে আমি এখানে 2 বসিয়ে দিলাম, তাহলে দুটো অক্সিজেন আছে, দুটো অক্সিজেন মিলে গেল। হাইড্রোজেন কত বলছে, দুটো আছে, এখানে 4টা আছে, তাহলে আমার কী করতে হবে, এখানে 2 দিয়ে করে দিলেই আমার কিন্তু 4 হয়ে গেল। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণে আমার কী তৈরি হলো, তাহলে জল কি এক ধরনের তরল পদার্থ, এটা হচ্ছে তরল, হাইড্রোজেন কি গ্যাস, এটা কি গ্যাস, তাহলে এটাও গ্যাস, এটা গ্যাস, তরল থেকে গ্যাসে পরিণত হলো। তো এই যে তরল, তাহলে কী হবে, থেকে সম্পূর্ণরূপে গ্যাসে পরিণত হয়ে গেল, তাহলে কী হবে, সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একটা যৌগ তৈরি হয়। আমরা বলেছিলাম এক বা একাধিক পদার্থ
আণবিক গঠন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যৌগ তৈরি হয়, তাহলে তাকে আমরা কি বলবো, সেই বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া বলা হয়। তাহলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট কি গ্যাস তৈরি হয়েছে, এটাও গ্যাস, কিন্তু তরল, তরল থেকে গ্যাস হয়ে গেল। তাহলে এই যে হওয়াতে সাহায্য করলো কে, কারেন্ট বা তড়িৎ, একে আমরা কি বলবো, একে আমরা যে এই রাশি বিক্রিয়া হওয়ার ক্ষেত্রে তড়িৎ লাগলো বা কারেন্ট লাগলো। তাহলে জলের সাহায্যে করেছি, তাহলে এইটাকে আমরা কি বলবো, জলের তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ জলের মধ্যে যদি আমরা জল অ্যাসিডযুক্ত জলের মধ্যে যদি আমরা কী হবে, তড়িৎ যদি পাঠানো হয়, তাহলে জল ভেঙে গিয়ে বা জলের মধ্যে যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে আমরা আলাদা করতে পারি। ইলেকট্রোপ্লেটিং কি এবং এর গুরুত্ব লেখো। ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রো মানে কারেন্টের সাহায্যে প্লেটিং করা, মানে কোনো কিছুর ওপর প্রলেপ দেওয়া। ধরো লোহার বাটি, থালা, চামচ, তাই তো, তাহলে এগুলোর উপর আমরা কী হবে, কারেন্টের সাহায্যে আমরা প্রলেপ দেবো। সেই প্রলেপ দেওয়াটাকে কী দিয়ে প্রলেপ দেবো, বিশেষ করে নিকেল দিয়ে, নিকেল, জিঙ্ক। তাহলে কী হবে, লোহার তৈরি কোনো বস্তুর ওপর নিকেল, তোমাদের বইতে নিকেল আছে, তুমি জিঙ্কও লিখতে পারো। তাহলে লোহার তৈরি বিভিন্ন জিনিসের ওপর, মানে যেমন চামচ, বাটি, থালা, এগুলোর ওপর নিকেল বা জিঙ্কের প্রলেপ দেওয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। নর্মালি লোহার তৈরি বস্তু আমরা রেখে দিই, মরচে পড়ে যায়, দীর্ঘদিন কী হবে, মরচে পড়ে গেলে তাহলে ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করতে পারি না। ইলেকট্রোপ্লেটিং যদি দেওয়া হয় নিকেল দিয়ে, তাহলে কী হবে, লোহার উপর নিকেল দেওয়া হলো, প্রলেপ দেওয়া হলো, তাহলে নিকেলটা কী হবে, মরচে ধরবে না, নিকেল তো মরচে বাধা দেয়, এরপর লোহার বস্তুটা আর কী হবে, মরচে পড়বে না, অনেকদিন লাস্টিং করবে বা স্থায়ী করবে। তাহলে সেটা হলো তার গুরুত্ব। তাহলে ইলেকট্রোপ্লেটিং দেখো, এখানে আমরা একটা ছবি দেখিয়েছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা মনে করো চামচ, চামচ কি তৈরি, লোহার চামচ। এটা আমরা কি নিলাম, এটা হচ্ছে নিকেল, হ্যাঁ, নিকেলের ধাতু, বুঝে গেল, নিকেল, হ্যাঁ। তাহলে কি বোঝা গেল, তাহলে এটা লোহার চামচ আর হচ্ছে নিকেল, এটাও একটা তড়িৎদ্বার, চামচকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করলাম, আর নিকেলটাকেও, নিকেলের একটা দণ্ড, এটাকে মনে করি নিকেল দণ্ড, তাহলে এটাও কি আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করলাম। আমরা জানি তড়িৎ বিশ্লেষণ করতে দুটো তড়িৎদ্বার লাগে, এই একটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার। এই তড়িৎদ্বারকে লোহার চামচ ব্যবহার করলাম এটাকে, আর একটা হচ্ছে নিকেলকে। এবার কি ব্যাটারির সঙ্গে জুড়ে দিলাম, আর অ্যাসিডযুক্ত জল দিলে কি হবে, এখান থেকে ক্ষয় হবে, নিকেলের পার্টগুলো ক্ষয় হয়ে এই বাটির উপর জমাও হবে চারিদিকে। তাহলে কি হবে, বাটি, চামচের উপর যদি বা বাটির উপর যদি কী হবে, নিকেলে যদি জমা পড়ে, তাহলে কি হয়ে যায়, একটা আস্তরণ পড়ে যায় নিকেলের। এর ফলে কী হবে, সরাসরি বায়ুর সংস্পর্শে আসতে পারে না চামচটা বা বাটিটা, এর ফলে অনেকদিন লাস্টিং করে। ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করে দেবে।